Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছে নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ বিহার বিধানসভা নির্বাচনের শেষ দফা অর্থাৎ তৃতীয় দফার নির্বাচন চলছে এবং ইতিমধ্যেই সকাল থেকে বুথের বাইরে লম্বা লাইন। আজ 78টি কেন্দ্র নির্বাচন রয়েছে, প্রায় 1204 জন কিন্তু প্রার্থী রয়েছেন এবং পাশাপাশি আজ সকাল 11টা পর্যন্ত যে খবর রয়েছে যে 19% বেশি ভোট পড়েছে, যেখানে প্রায় 2 কোটিরও বেশি মানুষ সেখানে ভোট দিচ্ছেন। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ভোট চলছে। কিন্তু এই বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে। একদিকে যেমন কংগ্রেস, অন্যদিকে এলজেডি, আরজেডি এবং আরো একটা বিষয় এনডিএ। অর্থাৎ এই যে বিভিন্ন দলগুলি রয়েছে সেক্ষেত্রে সবাই চাইছে বিহার মসনদ দখল করতে, কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে, যেখানে প্রধান বিরোধী মহাজোট রয়েছে, অন্যদিকে এনডিএ সরকার রয়েছে। অর্থাৎ কে কতটা কবজা বসাতে পারবে, কারণ এখানে বিজেপির ক্ষেত্রে বেশ কিছু বিষয় ম্যাটার করছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের আউটপুটের অভিজিৎ দা। অভিজিৎ দা, বিহার বিধানসভার আজকে শেষ দফার নির্বাচন চলছে এবং এটা শেষ হয়ে গেলে মঙ্গলবার গণনা এবং তারপরে আলটিমেটলি বোঝা যাবে। কিন্তু বিজেপির ক্ষেত্রে এখন বেশ কিছু বিষয় একটা ফ্যাক্টর করছে, কারণ কৃষি আইন, তারপরে শ্রম আইন বিষয়গুলো রয়েছে। অন্যদিকে নীতিশ কুমার তো যে অলরেডি রয়েছেন, অন্যদিকে তেজস্বী যাদব একটা বড় ফ্যাক্টর রয়েছে, চিরাগ পাসওয়ান রয়েছে। তো সব দিক মিলিয়ে তোমার কি মনে হয় ঠিক কোন কোন ফ্যাক্টরগুলো এবার কাজ করতে পারে? দেখো তনুশ্রী, বিহারের এই নির্বাচন এবারে খুব রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ বিহার নির্বাচনের ফলাফল কিন্তু গতকালই আমাদের এখানে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুরে গেছেন। ফলে 2021-এর পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু অনেকটাই নির্ভর করছে, বিজেপি যেভাবে লক্ষ্য রেখেছে 2021-এর নির্বাচন রাজ্যের ক্ষেত্রে, বিহারের নির্বাচনের ফলাফল কিন্তু অনেকটাই এখানে প্রভাব বিস্তার করবে, প্রভাব ফেলবে। সুতরাং আজকের এই যে শেষ দফার নির্বাচন, এই যে 78টা আসনে আজকে যে ভোট হচ্ছে, এখানে যে হেভিওয়েট প্রার্থীরা কয়েকজন রয়েছেন, নীরজ কুমার যিনি সুশান্ত সিং রাজপুতের আত্মীয় রয়েছেন, সেখানে বিজয় কুমার সিং বিধানসভার অধ্যক্ষ রয়েছেন, সুশীল কুমার শর্মা যিনি নগরোন্নয়ন মন্ত্রী বিজেপির প্রার্থী, এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ যাদবের মেয়ে সুভাষিনী শরৎ যাদব। সুতরাং এই সমস্ত হেভিওয়েট প্রার্থীরা রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানে আসাউদ্দিন ওয়াইসির যে দল AIMIM, এরা একটা ফ্যাক্টর। কোশি অঞ্চলে 24টা আসন রয়েছে। এই 24টা আসন, এইখানে সংখ্যালঘু ভোট MIM আসাউদ্দিনের দল যে যতটা কাটতে পারবে, এইটা কিন্তু বিজেপির পক্ষে একটা ফায়দা করে দেওয়া হবে। সর্বোপরি বড় কথা হচ্ছে যে এবারের যে ভোটে যে বিষয়গুলো ইস্যু হয়ে এসছে, সব থেকে লকডাউন পিরিয়ডে যেটা হয়েছে যে পরিযায়ী শ্রমিক, বিহারে পরিযায়ী শ্রমিকদের এই যে মানে আসতে হয়েছে, সেখানে যে নানা রকম ঘটনা ঘটেছে, সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তো সেটা এবারে বিহারের নির্বাচনে কিন্তু একটা মূল ইস্যু। এছাড়া দ্বিতীয় দফাতেই লালু প্রসাদ যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার 2 পুত্র তেজস্বী, তেজপ্রতাপ, তারা হেভিওয়েট প্রার্থী ছিলেন। কিন্তু তেজস্বী যেটা মহাগঠবন্ধনের থেকে যে প্রথম যে বিষয়টাকে তুলে ধরেছেন, যে নীতিশ কুমার বয়সের ভারে নুজ্জ হয়েছেন, উনি ক্লান্ত, এবং যে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া নীতিশের বিরুদ্ধে ইতিমধ্যেই একটা বইতে শুরু করেছে, সেই পালে আরও হাওয়া যাতে লাগে সেই জন্যে কিন্তু এটা মানে তেজস্বী ভীষণভাবে চেষ্টা চালিয়ে গেছেন, প্রচারেও সেটা মানে একেবারে চরম পর্যায়ে নিয়ে গেছে। আরেকটা বিষয়, এখানে সদ্যপ্রয়াত রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান, লোক জনশক্তি পার্টি, চিরাগ পাসওয়ান সে মানে এনডিএতে আছে,
কিন্তু বিহারে নেই। এই যে একটা মানে দূরত্ব বজায় রাখা, এবং এটা হচ্ছে কিন্তু এটা বলা যেতে পারে যে এই যে মহাগঠবন্ধন ওখানে তৈরি হয়েছে, মহাজোট তৈরি হয়েছে বিহারে, এইটাকে মানে একটা কার্যত মানে মানে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্যে বিজেপির এটা কিন্তু একটা মানে কি বলবো কৌশল বলা যেতে পারে। আচ্ছা অভিজিৎ দা, ছাতাপুরে যেখানে সুশান্ত সিং রাজপুতের যে আত্মীয় নীরজ কুমার সিং সেখানে লড়ছেন সেই সিটে, সুশান্ত সিং রাজপুতের যে মৃত্যুর পর যে নানান রকম বিষয়গুলো উঠে আসে এবং বারবার মানে বিষয় অনেক রকম প্রশ্ন আসে, কিভাবে মারা গেল, কেন মারা গেল, অনেকের নাম সেখানে জড়িয়ে আসে। এখনো পর্যন্ত কিন্তু আলটিমেটলি আমরা কোনো ফল পাইনি, এখন শুধু নার্কোটিক্স বিভাগ নিয়ে বিষয়টা তদন্ত হচ্ছে, কিন্তু মার্ডার কেস মানে তদন্তের অভিমুখটাই ঘুরে গেছে। সেক্ষেত্রে এই যে মার্ডার কেসটাকে কোনোভাবে নীরজ কুমার সিং এর এই সিটটার উপর কোনোভাবে প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? দেখো, এটা খুব মানে সুশান্ত সিং রাজপুতের যে ইস্যুটা, যেটা মানে নীতিশ কুমারও ডিজিকেই দিয়ে ইয়ে করেছিল মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে, তখন একটা ধারণা তৈরি হয়েছিল যে মানে বিহারের যে মানে ভূমিপুত্র সুশান্ত, সেই আবেগকে কাজে লাগিয়ে এটাকে ভোটের ফায়দা করা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু কার্যত সেইভাবে হয়নি। এবং হয়নি এই কারণে, এই যে তুমি এই প্রসঙ্গ তুললে যে তদন্তের অভিমুখ বদলে গেছে, অর্থাৎ যে সুশান্ত সিং রাজপুত খুন হয়েছে না মানে তাকে আত্মহত্যা করেছে, এবং এই যে মাদক নিয়ে যে ইয়ে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে, বলিউডের মানে বেশিরভাগ অভিনেত্রীর নাম কোনো না কোনোভাবে চলে আসছে। তো শুধু মানে অভিনেতা অভিনেত্রী সবাই ক্ষেত্রেই, হ্যাঁ, সুতরাং মানে এটা একটা, তখন লকডাউন চলছিল, মানুষের মধ্যে একটা কি বলবো প্রচুর হাতে সময় ছিল, চর্চা অনেক বেশি হয়েছে। কিন্তু যখন দেখা গেল যে বিষয়টা মাদক মামলার দিকে ঘুরে যাচ্ছে, তখন কিন্তু এই বিষয়টা থেকে একটু মানে নিরাপদ দূরত্বই বজায় রেখেছে সমস্ত রাজনৈতিক দল, কারণ সরাসরি এটাকে সমর্থনের কোনো জায়গাও নেই। সুতরাং সুশান্ত সিং রাজপুতের যে এই রহস্য মৃত্যু, এটা তার কাজিন, তার ইয়ে যে প্রার্থী নীরজ সিং, সে কতটা ফায়দা তুলতে পারবে এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, এবং এটা একেবারেই খুব স্থানীয় ইস্যু, এবং সেটা হয়তো মানে আংশিকভাবে প্রভাব তৈরি করলেও করতে পারে, কিন্তু সেটা এমন বিরাট কিছু ফ্যাক্টর হবে বলে। আচ্ছা, পাশাপাশি বিহারিগঞ্জে যেখানে ক্যান্ডিডেট রয়েছেন আমাদের এই ভুলে যাচ্ছি না ওটা সুভাষিনী, যেখানে শারদ যাদব রয়েছেন, তো তার ফ্যাক্টরটা কতটা কাজ করতে পারে ইলেকশনে, কি মনে হচ্ছে? দেখো, এমনিতেই শরদ যাদব একসময় এনডিএর মানে অন্যতম শরিক ছিলেন, ফলে সেখানে একটা প্রভাব তার আছেই। শরদ যাদব অত্যন্ত মানে প্রবীণ বরিষ্ঠ নেতা, কিন্তু মানে নীতিশ কুমারের শাসনকালে এই বাকি যে সমস্ত শরিকরা তারা অপ্রাসঙ্গিক হয়েই গেছে, এবং এখানে বিজেপিরও একটা কৌশল হচ্ছে যে শরিকদের সঙ্গে থেকে বিজেপি নির্বাচন করে থাকে, কিন্তু পরবর্তীকালে শরিকদেরকে যতটা পারে নিষ্ক্রিয় করে দেয়। একদম। এবং শরদ যাদবের হয়তো ওই বললাম যে বিহারের জাতপাতের রাজনীতি, এখানে সবই যাদব ভোট, সুতরাং যাদব ভোটের একটা অংশ তো নিশ্চয়ই নিশ্চিত করবে আর কি ব্যালটে, মানে ইভিএমে আর কি। কিন্তু এবার লালু প্রসাদ যাদব, আরজেডিরও একটা প্রভাব সেখানে বরাবরই রয়েছে, এবং লালু প্রসাদ মুখ্যমন্ত্রী ছিলেন। তো সুতরাং আমার মনে হয় যে এটা এখনই বলা যায় না, তবে একটা টানাপোড়েন এই
সিট নিয়ে থাকবে এই ক্ষেত্রে। আচ্ছা, বিহার ইলেকশনে দুটো ফ্যাক্টর আমি বলতে চাইবো। ফার্স্ট, যখন নির্বাচনের দিন ঘোষণা হলো তখন নির্মলা সীতারামন, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি সকলের সামনে একটা কথা বলেছিলেন, যেটা নিয়ে মারাত্মক একটা সমালোচনা শুরু হয়, যে যদি বিহার ইলেকশনের পর নির্বাচনে তারা জিতে আসতে পারে বিহারে, তাহলে করোনা ভ্যাকসিন তাদেরকে দেওয়া হবে। সেকেন্ড বিষয়, যখন সাংবাদিকদের মুখোমুখি মানে নীতিশ কুমার, যেটা নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী হবে তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু নীতিশ কুমারকে যখন জিজ্ঞাসা করেন, নীতিশ কুমার বলেন যে আমি বলতে পারবো না কে মুখ্যমন্ত্রী হবে, কিন্তু অন্যদিকে বিজেপির অন্যান্যরা বলছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে। এই যে দুটো ফ্যাক্টর, মানে ওনাদের যে এই ধরনের বলা যায় এক প্রকার নদীর প্রবাহ একটু এঁকে বেঁকেই বয়, ওনাদেরটা সেভাবেই বইছে। তো এই বিষয়গুলোকে কিভাবে দেখছো? দেখো, রাজনীতির ক্ষেত্রে মানে রাজনীতিকরা মানে এমনভাবেই বলে থাকেন আর কি, মানে তারা এটাতেই অভ্যস্ত। এবং তুমি যার কথা বললে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, উনি অনেক সময় মানে তার বক্তব্যের পরিণতি কি হবে এটা ভাবনা চিন্তা না করেই বলে ফেলেন। এবং সেই জন্যে যে বিহারের মানে এটা তো কখনো কোনো শর্ত সাপেক্ষে ভ্যাকসিন হতে পারে না, এবং কল্যাণকামী রাষ্ট্রে কখনোই এটা কাম্য নয়। তো এটা তো পরবর্তীকালে মানে একটু ঢোঁকি গিলতে হয়েছে। এবং নীতিশ কুমারের প্রসঙ্গে যেটা তুমি বললে যে চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট, হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্রজেক্ট, ওই যে বললাম যে বিজেপি ওখানে একক ক্ষমতায় আসার মতন জায়গায় বিহারে নেই। কাজেই নীতিশ কুমারের ওপর নির্ভর করেই বিজেপিকে যেহেতু আসতে হবে, সেহেতু মানে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দেখা এটাই স্বাভাবিক। কিন্তু দ্বিমত নেই, কিন্তু এটাকেও বলা যায় এই সবই হচ্ছে রাজনৈতিক কৌশলের অঙ্গ। মানে এই যে নীতিশ কুমারকে এবার প্রচারেও দেখা গেছে যে যার জন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কালকে প্রশ্নও করা হয়েছিল যে উনি অবশ্য করোনা আক্রান্ত ছিলেন এবং সেটা ব্যাখ্যাও করেছেন উনি যে কেন উনি বিহারে যেতে পারেননি, যে পোস্ট কোভিড যে একটা, হ্যাঁ, সেই উনি যেতে পারেননি, চিকিৎসকরা তাকে নির্দেশ দেননি, অনুমতি দেননি। কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীকে সামনে রেখে এবারে বিহারের ভোটটা হচ্ছে। এবং নীতিশ কুমার একসময় এনডিএতে ছিলেন, পরবর্তীকালে দূরত্ব বজায় রেখেছেন, বেরিয়ে এসছেন, আবার ইয়ে করেছেন, এবং তেজস্বী এবারে মানে যে প্রচারের উত্তুঙ্গে নিয়ে গেছে এই কথা বলে যে মানে নীতিশ কুমার এতটাই মানে ক্ষমতালোভী যে উনি প্রয়োজন মাফিক উনি মানে নিজের জায়গা ধরে রাখতে, মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখতে উনি যে কোনোভাবেই যে কোনো জোটের সঙ্গে যেতে পারে। এবং কিছুটা হলেও এটা মানে বিহারের মানুষ বুঝতে পেরেছে বলে, এবং দীর্ঘদিন থাকার ফলে যেটা হয়, আজকে 3টে টার্ম হয়ে গেল, দীর্ঘদিন থাকার ফলে যেটা হয় যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়। এবং সব নীতিশ কুমারের উপরেও যেটা মানে আরোপ লাগাচ্ছে আর কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং যারা রাজ্যেও আছে, সেটা হচ্ছে যে নীতিশ কুমার অনেক বেশি মানে সংখ্যালঘুদের প্রতি অনেক বেশি নরম, এবং সংখ্যালঘুদের প্রতি তার যত রকমের কাজ বাই, এবং যেখানে উন্নয়ন থমকে গেছে বলে এটা নীতিশের বিরুদ্ধে একটা প্রচার এটা রয়েছে। এবং মানে একদম রাজনীতিক আদর্শগতভাবে মুখে এটা বলে না বিজেপি, এটা তো ঠিক যে বিজেপির আমলে সংখ্যালঘুরা কোণঠাসায়, এটাতে কোনো দ্বিমত নেই। এটার বারবার উদাহরণ আমরা উত্তরপ্রদেশে পেয়েছি, বহুবার উত্তরপ্রদেশে পেয়েছি, বা সিএ নিয়ে, নাগরিকপঞ্জি নিয়ে, যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দিল্লিতে যে কাণ্ড হয়েছে সেটা আমরা সকলেই দেখেছি। তো সুতরাং এটা কোনো নতুন কথা না। বিজেপির রাজনৈতিক মতাদর্শ হচ্ছে, সরাসরি কোনো রাজনৈতিক দল বলতে পারে না যে সংখ্যালঘু বিরোধী, কিন্তু সেটা
মানে হৃদয়ের অন্তঃস্থলে থাকা এবং মনের ভেতরে আছে। এটা ওদের রাজনৈতিক মতাদর্শগতভাবে ওদের বক্তব্য হচ্ছে যে সংখ্যাগুরুদের মানে দাপট, তারা যা করবে, অর্থাৎ তাদের ডিকটেশন, তাদের ঠিক করে দেওয়া নীতি, তাদের ঠিক করে দেওয়া সিদ্ধান্ত, এগুলো মেনে চলতে হবে। একদম। অর্থাৎ এবার দেখা যাক যে আলটিমেটলি এতগুলো ফ্যাক্টর তো কাজ করছি, মঙ্গলবার গণনা, এবার গণনার পর কি রেজাল্ট গিয়ে দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা। আমরা কথা বলছিলাম আমাদের আউটপুট হেড অভিজিৎ দার সঙ্গে, এবং পুরো বিষয়টা কিন্তু যদি বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখাই যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে বিহারের এই ইলেকশন যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং মঙ্গলবার গণনার শেষে ঠিক বিহারের মসনদ কে দখল করে সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতেই হবে। এবং আমরা এই মুহূর্তে অন্য খবরের দিকে নজর রাখবো, কারণ বিহারের ভোটের দিকে আমাদের সারাদিন নজর থাকবে। তবে এই মুহূর্তে আমরা মহানগরীর অর্থাৎ কলকাতার খবরে নজর রাখবো। আজ কলকাতায় মানিকতলা বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স, এবং সেখানে যেই বাজার দর যে অগ্নিমূল্য বারবার যে অভিযোগ হচ্ছে, সেই অগ্নিমূল্য কতটা যথাযথ, এবং সেক্ষেত্রে সবজির দাম কতটা কমানো যায়, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সেখানে পৌঁছন, এবং ইবির 4টি দল শহরের বিভিন্ন বাজারে অভিযান চালায়। মানিকতলা ছাড়াও আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন তারা। বিক্রেতাদের ন্যূনতম লাভে সবজি বিক্রির নির্দেশ দেন আধিকারিকরা। সকাল 8টা থেকে 9টায় আবার বাজারে রেট রয়েছে আগামীকাল, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পেঁয়াজের দাম কতটা নিয়ন্ত্রণে আনা যায় সেই দিকে কিন্তু নজর থাকবে আধিকারিকদের। করোনা আক্রান্ত হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ইতিমধ্যেই তার চিকিৎসা চলছে, তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, এবং তার চিকিৎসা শুরু করে দিয়েছেন ডাক্তাররা। যে খবর নার্সিংহোম সূত্র রয়েছে, কয়েকদিন আগেই তিনি কলকাতায় গিয়েছিলেন, এবং শুক্রবার তিনি ফিরে আসেন শিলিগুড়িতে। ফিরে শারীরিক অসুস্থতা বোধ করার পর তাকে মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। এরপর ওই নার্সিংহোমে তার কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে সেখানেই তার করোনা চিকিৎসা চলছে। পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সেখানে পুরপিতাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। মূলত এই বিক্ষোভ ঘিরে সকাল থেকে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় গোটা দুর্গাপুর জুড়ে। জল নেই, জল দাও, এই দাবিতে দুর্গাপুর বিধাননগরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের সামনে রাস্তায় বসে পড়ে শনিবার বিক্ষোভে সামিল হলো স্থানীয় বিধাননগর হাউজিং কলোনির বাসিন্দারা। স্থানীয় পুরপিতা দীপেন মাঝি উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের বোঝাতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা। পুলিশ এসে উত্তেজিত বাসিন্দাদের রাস্তা থেকে ওঠাতে পারেননি, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই অবরোধের জেরে। আমাদের জল চাই, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জল চাই, আর কিচ্ছু না। আজকে আমি আগেও বললাম 8 দিন হয়ে গেল, একদিন শুধু জলের গাড়ি এসছে, সেটা কি স্বাভাবিক? সব জায়গায় দুর্গাপুরে জল পেয়ে গেছে, বিধাননগরে হাউসিং এ এখনো অব্দি জল দেয়নি। আমাদের যত বয়স্ক লোক থেকে শুরু করে মেয়ে মহিলারা পর্যন্ত এই জন্য মাঠে নেমেছে, কারণ কাল বারবার ওরা প্রশাসন বলছে জল দেবে, এখনো অব্দি সকাল অব্দি কোনো জল নেই। অন্যদিকে কালী পুজোর আগে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং, এবং বিভিন্ন বাইক আরোহীদেরও নামিয়ে তাদের লাইসেন্স দেখা হচ্ছে, বিভিন্ন নথিপত্র চেক করে তবেই ছাড়া হচ্ছে। এবং যেই খবর রয়েছে, আলিপুরদুয়ার শহরের চেপানি চৌপতি এবং সালসালাবাড়ি চৌপতিতে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং শুরু হয়। প্রত্যেক বাইক আরোহীকে দাঁড় করিয়ে লাইসেন্স সহ সঠিক কাগজপত্র খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। হেলমেট বিহীনদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি 4 চাকার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। কালী পুজোর আগে জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই তল্লাশি চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশের আধিকারিকরা। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। আরো খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।